তো যাই হোক, কাট টু কাট কথায় আসি। প্রথমেই বলি হচ্ছে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার কয়েকটা নিয়ম। 1 নম্বর নিয়ম হচ্ছে, আমি যতটা বানিয়েছি নিজের জন্য, এটাই হচ্ছে মোর দ্যান এনাফ। এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো, আর ভগবানের কৃপায় আমরাও সুস্থ আছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে 8:35। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, চলো দেখতে থাকো। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার চিন্তা হয়ে যায় যে ব্রেকফাস্টে কী বানাবো, আবার লাঞ্চে কী বানাবো, আবার ডিনারে কী বানাবো। তো যাই হোক, আজকে আমার হাজব্যান্ডই আমাকে ঠিক করে দিয়েছে। হাজব্যান্ড বললো যে ঠিক আছে, যখন বরবটি নতুন নতুন উঠেছে তো বরবটি আলুর এটাই বানিয়ে দাও, মানে তরকারি। আর এই যে এখানে আমি তাই করলাম, রুটি আর ওই বরবটি আলুর তরকারি। আর এখানে চিনির জন্য সুজি, দুধ আর হচ্ছে ওই আমন্ড ছিল, আমন্ডটা স্ক্র্যাপ করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু দুধটা গরম ছিল এবং গরম দুধটা কিছুক্ষণ রাখা ছিল, মানে গরম সুজিটা আর কি, তো বাদামটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছিলো, এর জন্য বারবার ঘাঁটিয়ে নিচ্ছিলাম। আর আমার একদমই রুটি খেতে ইচ্ছা হচ্ছিল না, তাই জন্য 8খানা রুটি আর ওই তরকারিটা আমি খেয়েছিলাম। খানিক্ষণ পর আবার আসলাম। তো জানো তো আজকে না একটা অন্যরকম রান্না করব ঠিক করেছি, ঠিক আছে? সেটা হচ্ছে মাশরুমের তরকারি তো করি, কিন্তু মাশরুমটা ঠিক আলুর মতন আর কি মনে হয়, মানে পুরো একদম সেদ্ধ হয়ে যায়, তো একদম পাতা পাতা মনে হয়, মানে যেমন কি হয় ডিম দিয়ে আলুর ঝোল, হ্যাঁ, ডিমটা চাকনা দিয়ে খাওয়া যায়, হ্যাঁ, তো মাশরুমটা ঠিক ওরকম হয় না। তাই জন্য আমি ভালোবাসি মাশরুম আর সয়াবিন দিয়ে তরকারি করবো মাখা মাখা। তো চলো দেখিয়ে দিই একটুখানি কতদূর এগিয়েছি। এই যে নুন আর হলুদ দিয়ে ভুল করে আমি সোয়াবিনগুলো মানে দিয়ে ফেলেছি, মানে কিছু দিয়ে ফেলেছি। এখানে আমি ধুয়ে ভালো করে নিংড়ে রেখেছি, মানে মাশরুমটা ভাজবো বলে কড়াই দিতে গিয়ে না, আর ভুল করে মাশরুমের সাথেই কয়েকটা সয়াবিন দিয়ে ফেলেছি। তো যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়। কিছুটা ভাজা হয়ে গেলে তারপর এই সয়াবিনগুলো দেবো, তারপর ভেজে তারপর রান্না করব। আজকে পুরো দায় সারা রান্না করছি। এই যে এই হলো মাশরুম আর সোয়াবিনের তরকারি। হলুদটা না ভুল করে কম দিয়ে ফেলেছি, যাই হোক। আর এই এখানে ডিম সিদ্ধ দিয়েছি, চিনিকে খাওয়াবো, ডিম সিদ্ধ আমার হাজব্যান্ডকেও দেবো। আর হচ্ছে কুমড়ো সেদ্ধ দিয়েছি, পেঁয়াজ লঙ্কা অল্প সর্ষের তেল নুন দিয়ে মেখে দেবো। আর হচ্ছে করব, কালকে তো আমি দুপুরে রান্না করে ঠাকুরের প্রসাদ খেতে গেছিলাম, কারণ ভাতগুলো বেজে গেছে। তো অ্যাজ ইউজুয়াল আজকে পান্তা থাকবে, পান্তা খেতে হবে। তো চলো, তার জন্য একটুখানি রোজ রোজ আলু সেদ্ধ দিয়ে খেতে ভালো লাগে না, সকালের একটু তরকারি আছে। আর তোমার ওই যে বড়া ভাজবো, বেসন বড়া যেটা বলে, পেঁয়াজ দিয়ে একটু বড়া ভাজবো। চলো, আজ হচ্ছে একটা মানে দারুণভাবে পান্তা ভাতের আর কি বলবো আয়োজন দেখাচ্ছি। দারুণভাবে বলতে কি বলবো, আমার কাছে দারুণ। যাই হোক, প্রথমেই নিয়ে নিলাম লঙ্কা তেল, ব্যাস। আর সর্ষের তেল নেবো না, লঙ্কা ভাজার তেলটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচো, দিয়ে দিলাম নুন, আর দিলাম একটু ঝুরি ভাজা, ব্যাস। আর আছে বড়া ভাজা। হ্যাঁ মা, আচ্ছা 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 নিচ্ছি, দাঁড়াও। এর সাথে একটুখানি আলু সেদ্ধ হলে ভালো হতো, কিন্তু সত্যি বলতে আমি আমি যতটা বানিয়েছি নিজের জন্য, এটাই হচ্ছে মোর দ্যান এনাফ। তো এই যে বড়া ভাজাটার কথা আর কি বলছি। তো যাই হোক, চলো এটাই এনজয় করি, এটাই আমার কাছে অনেক। আলু সেদ্ধর আর দরকার নেই, এটা দিয়ে আমি খেয়ে নেবো। চলো খেয়ে নিই। হ্যাঁ মা, দাঁড়াবে? আচ্ছা দাঁড়াও, এখানে দাঁড়াও। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 16। মানে এটা আমার কি বলবো টিফিন আর কি,
অন্য সময় তো গরম ভাত খাই, অন্য দিন আজকে পান্তা ভাত। চলো দেখিয়ে দিই। আমার ঠিক ভালো লাগছিল না, আমি গতকাল সন্ধ্যেবেলা লুচি খেয়েছিলাম, তার জন্য আমার শরীরটা ঠিক ভালো ছিল না। এর জন্য ভাতটা তো বেশ জুত করে মাখছি, শুকনো লঙ্কা ভালো করে ভেজে গুঁড়িয়ে ভালো করে মেখে নিলাম পেঁয়াজের সাথে, ঝুড়ি ভাজার সাথে, আর বড়া ভাজা দিয়ে খাবো। তো তারও আগে আমি খেয়ে নেবো একটা ওমেসডি, কারণ ওমেসডি ছাড়া আপাতত আমাকে বিছানায় পড়ে থাকতে হবে নইতে, তাই জন্য ওমেসডি খেয়ে নিলাম। এরপরে ভাত খাবো। তো আমি তো খুব পান্তা ভাত করি। আচ্ছা তোমাদের কার কেমন লাগে বলো তো পান্তা ভাত? আমাকে এই যে বিছানাটা এক্ষুনি আমি মানে নতুন বেডশিট পাতলাম, তারপর তোমার ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে আসলাম, তারপর বিছানাটা ঝাড়ু দিলাম, টেবিলটা গোছালাম, এইগুলো এটা রাখতে হবে, আর এটা ওষুধটা। যাই হোক এসব করলাম, এসবের মধ্যে চিনি আবার ঘেঁটে দিয়েছে, এই যে উঠে গেছে, সব ঘেঁটে দিল আবার। ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিলাম, তারপর ওই দিকে আরও একটা তোষক থাকতো, চিনি টয়লেট করেছে, সেটাকে শুদ্ধ তুলে আমি রোদে দিয়ে আসলাম। হাজব্যান্ডের ল্যাপটপের ব্যাগটা এখানেই পড়ে রয়েছে, তুলে দিই। চিনি চলো জানালাগুলো খুলি। ছিল আর এতে অনেক জিনিস ছিল, সেগুলো মানে বাইরে কারোর সামনে বের করার মতো নয়। যাই হোক, তো এগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে চিনিও বসে আছে আমার পাশে। চলো গুছানোর পর লাস্ট লুক দেখাচ্ছি। এই যে এবার এই পেপারটা এর উপরে পাতবো। এই পেপারটা কোথা থেকে পেয়েছি জানো? এটা হচ্ছে বন্দে ভারতে যখন যাই না, সকালে পড়তে দিয়েছিল, এটা ভালো কাজে ইউজ হয়ে যাচ্ছে। এই যে মোটামুটি অ্যারেঞ্জ করলাম। আজকের জন্য এই রিস্কটা নেওয়া খুবই জরুরি ছিল, আর এটাই যথেষ্ট আজকের জন্য। কারণ এই যে স্যাম্পেলটাকে ঘুম পাড়াতে হবে, ওই যে ওখানে জামা কাপড়গুলো আমাকে ভরতেই হবে আজকে। খাওয়া হয়নি, সেই পান্তা ভাত খেয়েছি, এখন বাথরুম যাব। তো চলো আসছি। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। খাওয়া দাওয়ার পর চলে আসলাম, আমি এইমাত্র খেলাম, ঠিক আছে। আর চিনিকে জাস্ট ঘুম পাড়ালাম। মানে ঘুম পাড়ানোর যে কতটা কঠিন এবং ভবিষ্যতে আরও কতটা কঠিন হয়ে যাবে এটাই আমি ভাবছি। ভবিষ্যতে বলতে দিন দিন বড় হচ্ছে, ওকে আস্তে আস্তে একা একা ঘুম পাড়ানোর একটা অভ্যাস তৈরি করতে হবে। তো সেটা আমার জন্য এবং প্রত্যেকটা মায়ের জন্যই খুবই কঠিন। তো যাই হোক, তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করার জন্য আসলাম। সেটা হলো ভীষণ জোট সকালে ছাড়িয়েছি, আবার এখন নাচ যাবো। তো যাই হোক সেসব বাদ দাও। তো আমার রিলেটিভসদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে কামাখ্যা মন্দিরে কীরকম কী টিকিট হয় বা কীরকম কী টাকা নেয়, এসব জিজ্ঞাসা করছে। মানে সব মন্দিরেই তো ধরো পান্ডা থাকে, পান্ডারা যেমন তেমন টাকা চায়, তো সবার পক্ষে সেটা দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, কাট টু কাট কথায় আসি। তার আগে একটা কথা বলি, আমরা কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম। তো কামাখ্যা মন্দিরে যাওয়ার আগে বহু জনের থেকে আমরা বিভিন্ন ইনফরমেশান নেওয়ার চেষ্টা করেছি, যাতে করে প্রপার সেই টাইমে গিয়ে ভালো করে পুজো দিতে পারি। কিন্তু অনেকের থেকে বিভিন্ন ইনফরমেশান নেওয়ার পরেও আমরা ঠিকঠাকভাবে পুজো দিতে পারিনি, হাফ পুজো দিতে পেরেছি। তো যাই হোক, চলো পয়েন্টে আসা যাক। আমি এমনভাবে বলে দিচ্ছি যাতে করে তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে কীভাবে পুজো দেওয়া সম্ভব। প্রথম হচ্ছে অনলাইনে টিকিট বুকিং। সেটা হচ্ছে যেদিন যাবে তার এক সপ্তাহ আগে, ধরো রবিবার যাবে, তার এক সপ্তাহ আগে, রবিবারের আগের দিন শনিবার রাত 12টার সময় টিকিট কাটতে হয় অনলাইনে। তো ওই টিকিটটা বোধহয় 500 টাকা করে নেয়। তো যাই হোক, কিন্তু কখনো কখনো ওদের টাইম লিমিট থাকে, ওই টাইমের মধ্যে কাটতে পারলে ভালো, না হলে গেল। তো ওটা গেল, আমরা ফেল হয়েছি, কাটতে পারিনি। নাম্বার 2 উপায় হচ্ছে অন দ্য স্পট, মানে কামাখ্যা মন্দিরে গিয়ে ওখানে গিয়ে জেনারেল লাইন যে থাকে সেই জেনারেল লাইনে লাইন দেওয়া। জেনারেল লাইনে লাইন দিতে হয় প্রায়
12টা 1টার দিকে গিয়ে লাইন দিতে পারলে খুব ভালো হয়, তাহলে ভালোভাবে পুজো দিতে পারবে। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে ভিআইপি টিকিট। ভিআইপি টিকিট কি না, ওখানে আমি যতদূর শুনেছি 120টা টিকিট সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়। এবার ওই 120টা টিকিট যারা পাবে তারাই ভিআইপি হিসেবে পুজো দিতে পারবেন। এবার ভিআইপি লাইনে তো অসংখ্য মানুষ দাঁড়ায়, সবাই ভাবে টিকিট পাবো, কিন্তু অ্যাকচুয়ালি না, 6টার সময় মন্দির খোলার পরে 120 নাম্বার অবধি টিকিটটা দেওয়া হয়। সেটা একটা গেল, তার মূল্য হচ্ছে 500 টাকা। আর একটা হয় ভিভিআইপি। ভিভিআইপিতে ভিভিআইপি মানে কি, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি পান্ডা মারফতই যাওয়া। তো পান্ডা তোমাকে যত টাকা চাইবে সেই টাকা দিয়ে তুমি যেতে পারো, ওটা গেল। 5 নাম্বার হলো, ওখানে একটা ভালো ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যারা বেবির মা, মানে যাদের বেবির বয়স 1 বছরের একটু কম, মানে 11 মাস অবধি, 12 মাস ধরা যায়, মানে 1 বছর, তাদের যাওয়ার একটা সুযোগ আছে বিনামূল্যে এবং বিনা কষ্টে, পরিশ্রমে। সেটা হচ্ছে ওখানে একটা সেন্টার আছে, মানে একটা জায়গা আছে, সেখানে একটুখানি ছাউনি মতো করা রয়েছে, ওখানে যেতে হয়। সেখানে মা এবং বাচ্চার ছবি নেয়, মানে স্ক্যান করে, আই স্ক্যান করে, তারপর আধার কার্ড চায়, কোনো একজন প্যারেন্টের হলেই হবে, মায়ের হলে ভালো হয়। তো যাই হোক, তো আধার কার্ড নিয়ে বাচ্চাকে নিয়ে একমাত্র মাই ঢুকতে পারে ভিতরে, বাবা পারে না। এই হলো পদ্ধতি। যাই হোক, এবার মূল্যের কথায় আসি। জেনারেল লাইনে দাঁড়ালে বিনামূল্যে একদম, শুধু পরিশ্রমটা যাবে, রাত 12টা 1টার দিকে লাইন দিতে হবে। তো শুধু পরিশ্রমটুকুনি লাগবে, আর কিছু লাগবে না। আর একটু কষ্ট তো হবে, কারণ রাত্রিবেলা গিয়ে দাঁড়িয়ে থাকা। সব থেকে ভালো হয় জেনারেল লাইনে লাইন দেওয়ার জন্য আগের রাত্রে যদি গিয়ে কোনো হোটেলে থাকা যায়, তারপর 12টা 1টার দিকে জেনারেল লাইনে লাইন দিয়ে দিলাম, তো ভালোভাবে পুজো দেওয়া যায়। তবে হ্যাঁ, ভিআইপি যারা দাঁড়ায় তাদের পুজো নেওয়ার যে লাইন শুরু হওয়া, মানে পুজো দিতে যাওয়ার জন্য যে লাইনটা শুরু হয়, সেটা ভিআইপির আগে হয়। তবে লাইন দাঁড়ানোর মোটামুটি, মানে 6টায় মন্দির খোলে, 6টার থেকে 1-2 ঘন্টার মধ্যে মোটামুটি পুজো দেওয়া হয়ে যায়। আচ্ছা, এরপর আসি ভিআইপিতে। ভিআইপি টিকিটের মূল্য হচ্ছে 500 টাকা। 500 টাকা তো 500 টাকাই, ভিআইপি টিকিট পেয়ে গেলাম তো দিল খুশ হয়ে গেল, ওটা গেল। 3 নাম্বার হচ্ছে যেটা ভিভিআইপি বললাম, এই ভিভিআইপি ওটাও পান্ডাদের ধরেই করতে হয়, যত টাকা দেবে বা ওরা চাইবে তত টাকা দিয়ে যেতে হবে। এবার ওটা হচ্ছে সাধারণ মানুষের আঙিনার বাইরে, অবভিয়াসলি, কারণ ওরা হয়তো শুরুই করবে 2000 2500 পার হেড। তো ওটা গেল। 4 নাম্বার হলো। 5 নাম্বার হচ্ছে ওই যেটা বললাম বেবি আর মায়ের, যেটা সেটার জন্য হচ্ছে তোমাকে ওয়েট করতে হবে। ওটার টিকিট দেওয়া শুরু হয় 10টার সময়। 10টার সময় অবধি ওয়েট করার পর ওখানে ওরা যা যা কাজ থাকে, লিগাল কাজ থাকে, সেগুলো করে নেবে। তারপর তুমি পুজো দিয়ে দিতে পারো। মানে কাজ করা হয়ে গেলে, মানে ওদের যাতে ইনফরমেশন লাগবে সেগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিট লাগবে, সোজা ঢুকিয়ে দেবে ভিতরে, একদম মেন গেট দিয়ে, তো পুজো দিয়ে চলে আসতে পারবে। তো এই হলো আসল কাহিনী। তো আরও যদি কিছু প্রশ্ন থাকে আমাকে জানিও। তো এবার বলি যে আমরা পুজো দিতে গিয়েছিলাম, কীভাবে পুজো দিয়েছি। ফার্স্টলি আমরা জানতাম না যে ভিআইপি টিকিট মাত্র 120টাই হয়। আমরা গিয়ে পৌঁছাই 3:30টার সময়, হ্যাঁ 3:30টার সময়। তো 3:30টার পরে গিয়ে লাইন দিলাম, তখন অলরেডি বৃষ্টি পড়ছে। আর আমরা জানতে পারলাম যে লাইনের 260 নাম্বারে আমরা রয়েছি। তো সবাই প্রথমে বলছিল হ্যাঁ হ্যাঁ সবার হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি না, একদম মানে যেখানে টিকিট কাউন্টার তার খুব কাছাকাছি গিয়েও আমরা জানতে পারি যে আমরা সেই 120 জন মানে মানুষের মধ্যে লাকি মানুষ নই। তো হঠাৎ করে দেখি লাইনটা ভেঙে সবাই ছোটাছুটি করছে। আমি বলছি যে কী হলো, ওমা, সবাই দেখলাম যে সবাই জেনারেল লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এবার জেনারেল লাইনে গেলে সবাই বলছে যে অনেক টাইম লাগবে। তাই জন্য আমরা কি করলাম, মানে আমার হাজব্যান্ড আর আমি 2 নাম্বার গেটে লাইন দিলাম ঠাকুরের দর্শন হওয়ার জন্য। 2 নাম্বার গেটে লাইন দেওয়ার পরে ঠাকুরের দর্শন তো হলো, কিন্তু আসল যে গর্ভগৃহ সেখানে অবশ্যই যেতে দেয়নি। বাইরের থেকে মানে ভগবানেরই রূপ, অন্য আরও রূপ যেগুলো দেখিয়েছে, গর্ভগৃহে আমরা ঢুকতে পারিনি। তো তারপরে আমাদের খুব আফসোস হচ্ছিলো যে এত আগে এসেও হলো না। তারপর ওই মন্দিরেরই একজন পুরোহিত, যিনি আমাদের পুজো করে দিয়েছিলেন, উনি বললেন যে এখানে যাদের বাচ্চা আছে তাদেরকে মায়ের সাথে পাঠানো হয় ভিতরে, আপনারা কথা বলুন। তো আমার হাজব্যান্ড বলে যে ঠিক আছে, এতক্ষণ যখন রয়েছি একটু ওয়েট করে যাই 10টা অবধি। তো তারপরে কথা অনুযায়ী কাজ 10টা অবধি ওয়েট করলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি দিচ্ছে, আমাদের টিকিট দিল। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, আমার মেয়ের বয়স অবশ্যই 11 মাস না, আরও বেশি, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর আমি আর চিনি গর্ভগৃহে ঢুকতে পারলাম, কিন্তু আমার হাজব্যান্ডের ঢোকা হয়নি। তো পরে আবার কখন যাব, আর গেলে অবশ্যই 12টা 1টার সময় ঘর থেকে বেরিয়ে গিয়ে একদম জেনারেল লাইনেই লাইন দেবো, কারণ ওটার থেকে ভালো, মানে পয়সার দিক দিয়েও ভালো আর শরীরের দিক দিয়েও ভালো উপায় আর নেই। ভিআইপিতে দাঁড়ানো মানে বেকার। ওখানে বলছে সবাই 12টা থেকে লাইন দিয়েছে ভিআইপিতে, তার থেকে আমার জেনারেলে লাইন দেওয়া ভালো। তো যাই হোক, এই ছিল ওখানকার সব সিস্টেম। তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি কোনো প্রশ্ন থাকে বা আমি যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই শুধরে দিও।
চলো আজকের জন্য ভিডিওটা শেষ করছি এখানেই, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। চলো বাই।